প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব মোস্তফা মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। আমরা যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, বন্যা, এখনও বিদ্যুৎহীন 9.25 লাখ গ্রাহক। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার কিছু অংশে অবনতি। এনজিওদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যোগ এক হলে কাজটা সহজ হবে, ডক্টর ইউনূস। ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে নির্দেশ নাহিদের। মানব জমিন, গুলিবিদ্ধ হয়ে রাস্তায় 2 ঘন্টা পড়েছিল মনসুর। ত্রাণের জন্য অপেক্ষা, মানুষ মানুষের জন্য। জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। জুতা ডিম নিক্ষেপ, যেভাবে ধরা পড়েন বিচারপতি মানিক। আমাদের সময়, গণমাধ্যমকে এসকে সিনহা, ডিজিএফআই দেশ ছাড়তে বাধ্য করে। এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস, বন্যা মোকাবিলায় একযোগে কাজ করতে হবে। 1/2 কোটি মানুষ বানভাসী, 18 জনের মৃত্যু। দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ আহ্বান ফখরুলের। নাবিল গ্রুপের বেনামি ঋণ 10,802 কোটি টাকা। 10,000 লোক নামান বিটিআরসির আমজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন। যায় যায় দিন, কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। তরুণরা যে স্বপ্ন দেখিয়েছে তা কাজে লাগাতে হবে, এনজিও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। আজ থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রো রেল। কালবেলা, বিচারপতি মানিকের দখলে 900 কোটি টাকার জমি। উন্নতির দিকে বন্যা, গণত্রাণ এক করেছে সবাইকে, অভূতপূর্ব সাড়া। সময়ের আলো, ত্রাণের অপেক্ষায় বানভাসীরা। আলোকিত বাংলাদেশ, অসহায় বন্যার্তদের আর্তনাদ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ফ্লাড ডিসরাপ্টস ভাইটাল চট্টগ্রাম সাপ্লাই চেইন, halts trade transport. The Business Post, 18 lives lost, 5.1 million affected across 11 districts. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর, সবগুলোতেই আজকে প্রধান শিরোনাম গত কয়েকদিনের মতোই বন্যা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। 11টি জেলার কথা বলা হচ্ছে আরও একটি জেলার অন্তত আংশিক বন্যা কবলিত। অনেক মানুষ এই বন্যা কবলিত হয়ে পড়েছেন এবং এখানে একটি শিরোনাম হচ্ছে আমাদের সামনে, যেটি এখনও বিদ্যুৎহীন 9.25 লাখ গ্রাহক। এটিকে ঘিরে আমরা আলোচনা শুরু করতে চাই। না, বন্যা তো যেরকমভাবে হঠাৎ করে আসা একটা বন্যা, একদম সাধারণত যেটা হয় আমাদের এখানে ঘূর্ণিঝড় হোক বা বড় কোনো ডিবাকল আসলে এক ধরনের আমরা জানতে পারি, ফলে এক ধরনের প্রিপারেশন নেওয়ার বিষয় থাকে। কিন্তু এইবার খুব কুইক ডেভেলপ করেছে আসলে, এবং সেটার কারণ আমরা জানি যে অতিবৃষ্টি এবং হচ্ছে ওই উজান থেকে ভারতীয় পানি সেটা চলে আসা, ফলে দুটো মিলিয়ে এত দ্রুত অবস্থা খারাপ হয়েছে, রিঅ্যাক্ট করার খুব বেশি সময় পাওয়া যায়নি আসলে। এবং আমরাও মিডিয়ার দিক থেকে আমরাও বেশ অবাক হয়ে গিয়েছিলাম। তো এখানে কয়েকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ, মানে সিগনিফিকেন্ট হয়ে দাঁড়াচ্ছে। একটা হলো যে ওই এলাকা কিন্তু সাধারণত খুব বেশি বন্যা হয় না। আমরা বন্যপ্রবণ এলাকা বলতে যেটা বুঝি যে এই সমস্ত জায়গায় বন্যা হবে, এখানে সাধারণত হয় না। তো না হওয়ার কারণে যে সেই লেভেলের প্রস্তুতি জায়গাটা ছিল না, বা তারা ইভেন ওইখানকার মানুষটাও আসলে খুব বেশি এর সঙ্গে তারা অভ্যস্ত না। ফলে পরিস্থিতিটা এতে করে আরও মানে প্যানিকটা তৈরি হয়েছে, যেহেতু প্রস্তুতি নাই বা অভ্যস্ততা নেই, ফলে প্যানিকটা তৈরি হয়েছে। এবং যেটা হয় যে যেহেতু আগে থেকে প্রিপারেশন ছিল না, এবং আপনি জানেন যে এখন সিচুয়েশনও নানান দিক থেকে এক ধরনের পুনর্গঠনের মধ্যে দিয়ে আমাদের প্রশাসন এবং সরকার এগোচ্ছে, ফলে সেই প্রপার জায়গায় প্রপার লোকজনও অনেক ক্ষেত্রে নাই। জনপ্রতিনিধিরা যারা, তারাও আসলে অনেকে পলাতক, অনেকে হচ্ছে বহিষ্কৃত, তারাও সামনে আসতে পারছেন না। তো সব কিছু মিলিয়ে মানুষ আসলে একদম বন্যা এবং মানুষ, পানি এবং মানুষ, ঠিক এরকম একটা ইকুয়েশনে এসে দাঁড়িয়েছে। এবং এর ফলে যেটা হয়েছে আপনি দেখবেন
যে আপনি যদি আপনি কুমিল্লা পর্যন্ত হয়তো আপনি যেতে পারছেন, ফেনী পর্যন্ত হয়তো যেতে পারছেন, কিন্তু ফেনীর পর যে ভিতরে যে পরশুরাম, সোনাগাজী, সেই দুর্গম জায়গায় অনেক ক্ষেত্রে আসলে যাওয়াই যাচ্ছে না। ইভেন ত্রাণ নিয়ে আসছে এমন অনেকেও কিন্তু আসলে পৌঁছাতে পারেনি, আমরা দেখেছি। এবং ট্রেন্ড বাহিনী না হলে, ট্রেন্ড লোক না হলে আসলে যাওয়ার জন্য ডিসকারেজ করা হচ্ছে। তো এর মধ্যে একটাও তো হচ্ছে পানি ওঠে, এবং পানি ওঠার পর সবচেয়ে যেটা প্রবলেম দেখা দিল, আমরা আসলে কিছু জায়গার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেললাম। যেমন আমাদের পরিচিত অনেক লোককে আমি উদ্বিগ্ন দেখছি যে তারা 2-3 দিন আগে, আজকে রিস্টোর হয়েছে কারো সঙ্গে, 2-3 দিন ধরে তারা মোবাইল বন্ধ পাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারছেন না। এবং আমাদের এখনকার বাস্তবতা একটু অদ্ভুত, যে আপনি মনে করেন যে আজ থেকে 30 বছর আগে মোবাইল যখন ছিল না, তখন কারোর সঙ্গে কিন্তু 10 দিন 12 দিন যোগাযোগ না হলে আমরা টেনশনে পড়তাম না। এখন কারো মোবাইল যদি আমি ফোন করে বন্ধ পাই পরপর 2 বার, তাহলে কিন্তু মনে হয় যে সামথিং হ্যাপেন্ড। তো এখানে যেটা হচ্ছে, ওই মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ায়, যোগাযোগের বাইরে চলে যাওয়া, আসলে আত্মীয়স্বজনরা উদ্বেগে পড়ে গেছেন। এটা হলো আরেকটা বিষয়। এখানে একটু শিরোনামের সূত্র যদি আমরা একটু বলি, ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে নির্দেশ উপদেষ্টা নাহিদের, এটা একটি শিরোনাম। তো এখানে আসলে 2টা ইস্যু দাঁড়িয়েছে। তো যেহেতু মানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকার ফলে বন্যা হলে আপনি মনে করেন যে খুব ন্যাচারালি আসলে বিদ্যুৎ থাকবে না, বা কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ আসলে, যেহেতু পানির সঙ্গে একটা বিদ্যুতের একটা সম্পর্ক আছে, ফলে কিন্তু কখনো কখনো বিদ্যুৎ আসলে এখানে অফ করে রাখতে হয়, বা অনেক ক্ষেত্রেই। কারণ হচ্ছে যে বিদ্যুৎটা হয়ে যায় পানিতে, মানে আরেক ধরনের সংকট তৈরি করে বিদ্যুতের লাইন। এখন এখানে আসলে জেনারেটর বা সেরকম জায়গাগুলোতে, সেই জায়গা থেকেই উপদেষ্টা যেটা বলেছেন যে ডিজেল দিয়ে উনি চান যে জেনারেটর চলুক, কারণ বিদ্যুৎ আসলে লাগবে। কী কারণে লাগবে? প্রথম হচ্ছে যোগাযোগ, কারণ যোগাযোগটা চালু না হলে তো আমরা অনেক কিছু জানতে পারবো না। ওই স্থানীয় লোকজন তো আমাদের, ইভেন যারা উদ্ধারকারী যাচ্ছে তাদেরকে তাদের স্ট্যাটাস বলতে পারবে, বা ইভেন তারা কিছু ক্ষেত্রে গাইডও করতে পারবে যে উদ্ধারকারী আসলে, যেমন ঢাকা থেকে অনেক উদ্ধারকারী যাচ্ছেন, তারা কিন্তু ওই জায়গার প্রত্যন্ত জায়গার যে ডাইনামিজম বা সেখানকার যে রোড কন্ডিশন বা কোনভাবে যাওয়া, এগুলো কিন্তু অত জানেন না। ফলে এই যোগাযোগটা হলে অনেক বেটার হবে, নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে, যে হয়তো এক জায়গায় অনেক বেশি লোক আটকে আছে, হয়তো পাশে একটা বড় ভবন, তাকে উদ্ধার করতে পারবে, মানে নিজেদের মধ্যেও দরকার এবং কালেকটিভলিও দরকার। এই জন্য বিদ্যুৎ, এবং আরেকটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল সংযোগ থাকা। অনেক ক্ষেত্রে মোবাইল টাওয়ার কাজ করছে না, এরকমও জায়গা আছে, এরকমও কথা এসছে। ফলে এই দুটো জিনিস এইবারে শিক্ষা হচ্ছে যে কোনো জায়গায় দুর্যোগ হলে বিকল্পভাবে যেন বিদ্যুৎ, মোবাইল, এটা যেন আসলে চালু রাখা যায়। এটা আসলে এই ম্যানেজমেন্ট, এই চিন্তাটুকু আসলে আমাদের থাকা উচিত। তো আমার কাছে মনে হচ্ছে যে বন্যা আসলে গত কয়েক বছর ধরে যদি আমরা দেখি, বন্যা কিন্তু আসলে বাড়ছে। আপনি দেখবেন বন্যার আগে যেটা 4-5 বছর পরে বড় বন্যা হতো, আপনি দেখুন 2022 হয়েছে, গত বছর হয়েছে, মানে সবসময় বন্যা হচ্ছে। বা আমাদের বড় বড় শহর চট্টগ্রাম ডুবে যাচ্ছে একটু বৃষ্টি হলে, পাহাড়ি অঞ্চলে বন্যা হচ্ছে, এরকম কিন্তু সারা বছরই ঘুরে ফিরে চলতে থাকে, এবং স্টেটটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়। একটা বন্যা হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে বন্যা টিভি লিড নিউজ পত্রিকার প্রথম পাতার শিরোনাম কখন হয়? যখন আসলে এটা ন্যাশনাল ক্যালামিটির রূপ নেয়। সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, এবং ক্রমান্বয়ে বাড়ার কারণ কি? এই জায়গাতে আমাদের আসলে বেসিক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে আমাদের যে নদ নদী, সেগুলোর নাব্যতা কমে যাওয়া। মানে জিনিসটা হয় কি, যখন পানি আসে, এইবার যেমন ভারতের বাঁধ খুলে দেওয়া, সেটা একটা ব্যাপার আছে, সেরকম একটা অভিযোগ আছে, এবং এটার আসলে ফ্যাক্টও আছে অনেকগুলো জায়গা। কিছু কিছু জায়গায় তো কমিউনিকেশনের ঘাটতি হয়েছে, কিন্তু ফ্যাক্টও আছে। তারপরে তার সঙ্গে আপনার এবং এটার সঙ্গে আপনার পানি, উজানের পানি তো আসলে নিচের দিকে আসবে, এবং আসার ফলে এটা প্রবাহিত হবে, হচ্ছে এটা স্প্রেড হবে। কিন্তু আমাদের যে জায়গা, যে আমাদের যেহেতু নদীর নাব্যতা কমে গেছে, নদী মরে গেছে, আমাদের খাল নাই, খাল শুকিয়ে গেছে, এবং কেন শুকিয়েছে এগুলোর জন্য কিন্তু আসলে আমরা দায়ী, আমাদের প্রশাসন। আমরা আসলে এগুলোকে রক্ষণাবেক্ষণ যথেষ্টভাবে করি না। আমরা তো মনে করি যে নদীর কী দরকার, নদীর জায়গায় আপনার দখল হচ্ছে, নদীতে আপনার ড্রেজিংয়ের জন্য খরচ আসছে, কিন্তু সেটা হচ্ছে না, সেখানে লুটপাট হয়েছে। তারপর হচ্ছে খালের প্রয়োজনে খালের দেখা গেলো আমরা দখল করে ফেলেছি। তো এই সবগুলো জিনিস তো, এগুলোর রেজাল্ট কি? এগুলোর রেজাল্ট তো পরদিনই হবে না। আপনি একটা নদীর একটা অংশ জায়গায় ভরাট করে যদি আপনি কিছু একটা স্থাপনা বানিয়ে ফেলেন, তাৎক্ষণিকভাবে কিন্তু এর কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিগুলো আসলে এরকম। এবং এই শিক্ষাটুকু হওয়া উচিত, কারণ যখন প্রকৃতি হবে, এই যে বলে না, যখন আপনার লোকালয়ে পড়ে তখন তো দেবালয়ে রক্ষা পায় না। সো যখন যদি আপনি আপনার স্থাপনা বানালেন, আপনার উন্নয়ন করলেন, কিন্তু যদি এরকম আসতে থাকে, তাহলে তো আসলে এর কোনো মানে নেই। আপনি নিজেও তো বাঁচবেন না, অনেক মানুষের পতনের কারণ হবেন, অনেক মানুষের দুর্দশার কারণ হবেন, অনেক মানুষের বিনাশের কারণ হবেন, কিন্তু নিজেও কিন্তু বিনাশ হবেন। সো আমার মনে হয় এই ক্রমাগত প্রকৃতি কিন্তু, আমরা প্রকৃতির মধ্যে শুধু এই বন্যা না, সব কিছু ক্ষেত্রে আপনি দেখবেন প্রকৃতি কিন্তু এখন আসলে মানে ইটস ওয়ার্কিং রিভার্সলি, মানে এটা এখন আমাদের উপর আসলে প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে। কাজে আমার মনে হয় যে আমরা যদি এই জায়গা থেকে এই পেইন, এইটার প্রাপ্তি হবে যদি আমরা শিক্ষাটুকু নেই, এবং আমরা আশা করি এখন যে সরকার আছে
আগের সরকারগুলোতে ধরেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিল অনেক লোকজন, অনেক লুটেরা, সম্পদশালী লোকজন, যারা হচ্ছে এই দখল দূষণ এগুলোর সঙ্গে জড়িত ছিল। এখন আমরা দেখতে পাই তাদের সঙ্গে আসলে যেহেতু তাদের এই ইন্টারেস্টগুলো নাই, এবং তাদের অনেকেই কিন্তু পরিবেশের বিষয়ে খুবই সোচ্চার, আমরা দেখতে পাই পরিবেশ প্রকৃতি এইসব বিষয়ে খুবই সোচ্চার লোকজনও কিন্তু আমাদের এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন। ফলে এই জায়গাগুলো আমরা আশা করব যে দখল দূষণ, নদীর স্বাভাবিক গতিপথ, খাল পুনরুদ্ধার, এই জায়গাগুলো নিয়ে যে কথা হয়েছিল, ওনারা যে কথাগুলো বলেছেন, এই ওনাদের কথাও আছে, ওনাদের কমিটমেন্টও আছে, পার্সোনাল কমিটমেন্ট, তাদের সংগঠনের কমিটমেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এক্সপার্টিস আছে একটা লেভেলে, এবং এজ ওয়েল এইবারের জিনিসটাকে সামনে রেখে আসলে এই জায়গাগুলো মানে প্রকৃতির যে নষ্ট করা, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করা, এবং ক্ষতিগ্রস্ত করে আসলে নিজেদের ক্ষতিগ্রস্ত হওয়ার যে আমরা পথ সুগম করছি, সেই পথটা বন্ধ করার একটা প্রক্রিয়া হবে এবার। আপনি উন্নয়ন খাতের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের দিকে যে ইঙ্গিত দিয়ে কথা বললেন, আমরা দেখেছি আজ 44টি এনজিও প্রতিনিধির সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বৈঠক করেছেন, এবং সেখানে তিনি বলেছেন এনজিওদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যোগ এক হলে কাজটা সহজ হবে। মূলত বন্যা পরিস্থিতি মোকাবেলা নিয়েই তিনি এই আলোচনাটি করেছেন। হ্যাঁ, বন্যা পরিস্থিতি আপনি দেখেন, বন্যা পরিস্থিতিটা আমরা যে রেসপন্সটা দেখেছি বন্যায়, সেটা হচ্ছে খুবই প্রোঅ্যাক্টিভ রেসপন্স ফ্রম পিপল সাইড, ভেরি প্রোঅ্যাক্টিভ রেসপন্স। মানে যেটা হয়েছে যে কেউ কারোর জন্য অপেক্ষা করেনি, কিন্তু আপনি যে পরিমাণ ত্রাণ সংগ্রহ, সরবরাহ, উদ্যোগ যাওয়া, এগুলো কিন্তু ব্যাপকভাবে হয়েছে, এবং কিছু কিছু প্রতিষ্ঠান অনেক বেশি মানে ত্রাণ সংগ্রহ করেছে, সবাই আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান টাকা দিচ্ছে, মানে সেটার কোনো অভাব নাই। এর মধ্যে দিয়ে আসলে এক ধরনের একটা আমরা যে মাত্র আমাদের যে একটা অভ্যুত্থান হয়েছে, আমাদের তরুণরা যেটা বিপ্লব ঘটিয়েছে, তার রিফ্লেকশন আসলে আমরা দেখতে পাই। ও সেই জায়গা থেকে এটা খুবই ভালো, কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে এগুলো আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে আসলে যাইতে হয়। যেহেতু ধরেন যে আপনার ত্রাণ সংগ্রহ করা, ত্রাণ বিতরণ করা, এগুলো কিন্তু একটা ম্যানেজমেন্টের কাজ, একটা দক্ষ ম্যানেজমেন্টের কাজ, একটা সিঙ্গেল লাইন হওয়া উচিত। তো আমার মনে হয় যে এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ, যে আমরা ত্রাণ সংগ্রহ করছি, কিন্তু করে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে যাওয়া উচিত, এবং আমি দেখছি যে সেটা কিন্তু আছে। ছাত্র আন্দোলন যেটা করছে, তারা কিন্তু সরকারের যে প্রক্রিয়া তার সঙ্গে সমন্বিত করে করছে, কিন্তু ব্যক্তি উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি অনেকে নিজেরা চলে যাচ্ছেন একটা নৌকা নিয়ে 5 জন, সেটা কিন্তু খুব কাজের হয় না অনেক ক্ষেত্রে, কারণ এটা রিস্ক আছে, তাদের নিজেদেরই রিস্ক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের ওই এক্সপার্টাইজটুকু নাই। ফলে আমরা চাইবো যে এইটাকে যেন সমন্বিত করে, তারাও যেন যারা তুলছেন বিভিন্ন উদ্যোগে, তারা যেন এটা একটা বড় আমব্রেলার সঙ্গে সমন্বিত হয়ে যান। না হলে আসলে অনেক ক্ষেত্রে, যেমন আজকে আমরা কাগজে দেখছি, আমাদের কাগজে যে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ আছে অনেক, কিন্তু দুর্গম জায়গায় আসলে ত্রাণের অপেক্ষা, পানি পাচ্ছে না 3 দিন ধরে, বা একটা খাবার পাচ্ছে না, এরকম আছে। তো ফলে এক্সপার্ট এবং এক সিঙ্গেল লাইন হলে কী হবে, তারা একটা একটা করে দিয়ে যাবে। নানা জায়গায় হলে সবাই গিয়ে হয়তো এক জায়গায় দিয়ে যাবে, যেটা আগে আমাদের বন্যায় হতো, কিন্তু আগে হতো সেগুলো হচ্ছে লোক দেখানোর জন্য, বা মনে করে যে কিছু আত্মসাতের ব্যবহার থাকতো। এইবার কিন্তু সেটা না, কিন্তু ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফ্রম গভর্নমেন্ট পার্ট। তো এই জায়গা থেকে আসলে গভর্নমেন্ট আসলে এই জায়গাটাকে মানে কী করছে, এটা আমরা খুব বেশি ক্লিয়ার হচ্ছিলাম না, কারণ কোনো বক্তব্যের জায়গা ছিল না, বক্তব্য ছিল না। তো আজকে আমরা প্রধান উপদেষ্টাকে দেখলাম, বিচ্ছিন্নভাবে ছিল, আমরা অন্য উপদেষ্টা, কিন্তু প্রধান উপদেষ্টার জায়গা থেকে আজকে প্রথম আমরা প্রকাশ্যে দেখলাম। নিশ্চয়ই কাজ করেছেন, ওনারা মিটিং করেছেন গতকাল এটা নিয়ে, তো আজকে উনি কথা বলেছেন এবং এনজিওর সঙ্গে কথা বলেছেন। তো এখানে একটা বিষয় কি, এনজিও যারা, তাদের কাজ সম্বন্ধে আমাদের প্রধান উপদেষ্টা তারা আসলে জানা অনেক বেশি, যেহেতু উনি নিজে তাদের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে অনেক বছর ধরে কাজ করছেন। ফলে হয়তো তিনি দেখেছেন যে তারা যে কাজ করে, তারা তো এই গণস্বাস্থ্য, জনস্বাস্থ্য, মানুষের দুর্ভোগ, এটা নিয়েই তো আসলে মূলত এনজিওগুলো কাজ করে, কল্যাণমুখী স্বাস্থ্য, পরিবেশ, কল্যাণমুখী প্রকল্প। তো সেই জায়গাগুলো এই মানুষগুলোর সঙ্গে তারা নানান সময় ডিল করে। ফলে উনি হয়তো মনে করছেন যে এই তরুণরা যে তাদের যে তরুণদের যে উচ্ছ্বাসের মাধ্যমে যে অংশগ্রহণ, তার সঙ্গে এদের অভিজ্ঞতাটা সমন্বিত করলে, আর সরকারের জায়গাটুকু তো আছেই, সরকারি প্রতিষ্ঠান করছে, সমন্বিত করলে তো ভালো হবে। এই জন্য তাদেরকে ডেকেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, এবং আমরা আশা করব তারা কিন্তু অলরেডি বিচ্ছিন্নভাবে মানে নানাভাবে আসলে তারা সংযুক্ত এনজিওগুলো। ফলে প্রধান উপদেষ্টার আহ্বানের পর হয়তো আরও সমন্বিতভাবে কাজটা হবে। এবং আরেকটি জিনিস আপনি যেটি বলছিলেন যে পরিকল্পনা, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সংবাদে বা বিভিন্ন মাধ্যম থেকে যা জানতে পারি, আমরা দেখি যে কোন জনপদের কোন জনগোষ্ঠীর জন্য কোন ধরনের সহায়তা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন, এই চাহিদা যাচাইয়ের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন অনেকে। হ্যাঁ, এটা তো গুরুত্বপূর্ণ, এটা তো গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মনে রাখতে হবে, যখন আসলে আমি আবার বলছি যে বন্যাটা আসলে এত হুট করে হয়েছে, আমরা মিডিয়াও ইমার্জেন্সি যখন চলতে থাকে, হ্যাঁ আমরা মিডিয়াও কিন্তু রিয়েক্ট করার সময় পাই না। কারণ আমি যখন ওই দিন দুপুরে শুনলাম যে বন্যা, এবং এই অবস্থায় যখন খবর পাচ্ছি যে সাধারণত কি বন্যা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাড়ছে, হতে পারে, এরকম জায়গা থেকে কিন্তু আমরা নিউজ শুরু করি, কিন্তু আমরা ওই সময়টাও পাই না। ফলে হচ্ছে
অগ্রাধিকার অনেক ক্ষেত্রে অগ্রাধিকার আসলে নির্বাচন করার সময় পায় নাই। তো আমার কাছে মনে হয় আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে আমাদের আবহাওয়া অধিদপ্তর তাদের সঙ্গে আসলে যে বন্যার যে তারা সংকেত, যেমন দুর্যোগের ক্ষেত্রে কিন্তু আমরা সংকেতটা দেখতে পাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, বন্যার ক্ষেত্রে আসলে সংকেতটা কতটা দেওয়া হয়েছিল তাদের দিক থেকে বলা হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর একটা স্টেটমেন্ট শুনেছি যে তারা দিয়েছিলেন। আবার ভারতের সঙ্গে কমিউনিকেশন ভারত কতটা জানিয়েছিল, একটা তো উপদেষ্টা বলেছেন যে ভারত বাঁধের বিষয়টা জানায়নি, আবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। সো আমার কাছে মনে হয় এইবারের ক্ষেত্রে এই জিনিসগুলো যে সমন্বিত হয় বাইরের থেকে, যেহেতু আমাদের যৌথ নদী অনেকগুলা নদী আছে অ্যাবাভ 50 এবং সেগুলো রিলেটেড, ফলে মিলেই কাজটা করতে হবে। ফলে ওইখান থেকে একদম স্পেসিফিক প্রোটোকলটা ঠিক করা যে আমরা কী কী জিনিস আমরা জানবো, জানাইতে বাধ্য, কোনগুলো আমরা নিজেরা ফলো আপ করবো। যখন আমাদের এখানে এটা হয় তাহলে এখানে হইতে পারে আমরা নিজেরা ফলো আপ করবো। এইরকম জায়গাগুলো অনেকগুলো জায়গা নিয়ে কাজ করার কাজ করার দরকার বলে এখন মনে হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনার বন্যা, কারণ বন্যার ক্ষেত্রে কিন্তু পূর্বাভাস সাধারণত সংকট দেখা দেয় না, ওই যে বললাম স্লোলি ডেভেলপ করে। কিন্তু এখন যদি ভূপ্রকৃতি বদলে গেছে, ধরন বদলে গেছে, বৃষ্টির আপনি দেখেন যে গত কয়েকদিনে এই অঞ্চলে আমরা যদি দেখতে পাই প্রচুর বৃষ্টি হচ্ছে, একটানা আমাদের ঢাকায় বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হচ্ছে, ত্রিপুরায় ব্যাপক বৃষ্টি হয়েছে। সো এই সব কিছু যেহেতু বদলে গেছে, প্রকৃতি যেহেতু আমাদের রিয়েক্ট করার সময় দিচ্ছে না, ফলে আমাদের এখন সমন্বিতভাবে এবং আসলে আসলে কী করবে এটা না, পূর্ব একটা প্রস্তুতি বা মানে সবসময়ের জন্য একটা প্রস্তুতির মাত্রা বন্যার জন্য থাকা উচিত। কারণ বন্যা এবার যে মাত্রায় আসছে এইটা যদি কন্টিনিউ এই মাত্রায় আমাদের ক্রমাগত বন্যা হতে থাকে, বন্যা হয়তো পানি এখন কমছে, আজকে আমি দেখলাম কমতে থাকবে, কিন্তু আপনি মনে করেন যে অনেক লোক ঘর হারাবে, অনেক লোক তার হচ্ছে পশু হারাচ্ছে যেটা তার আসলে উপার্জনের উপায়, তা অনেক কিছু রিবিল্ড করতে হবে। তারপরে আপনার যে ফসল সেটা নষ্ট হবে, সেটা আবার অনেকগুলো জিনিস আসলে রিকনস্ট্রাক্ট করতে হবে। কিন্তু একটা জিনিস সমস্যা হয় কি বন্যার ক্ষেত্রে, তো অন্য কোনো ডিফিকাল্ট হলে, অন্য কোনো ঝামেলা হলে আমরা কিন্তু এরপর এটা ফলো আপ করি মানুষজন, যেহেতু মানুষের ফিজিক্যালি আক্রান্ত ঘটনা অনেক বেশি ঘটে, হাসপাতালে যাই, খোঁজ দেই। তো বন্যার পানি চলে গেলে যেটা হয় আমরা ভাবি যে আচ্ছা খুব বেশি তার বন্যায় কী হয়, হয়তো কিছু মানুষ মৃত্যু হয়, কিন্তু এমনি যে ফিজিক্যালি অক্ষম হয়ে যাওয়া এই ঘটনা ফলে এটাকে আমরা তখন না চোখটা ফিরিয়ে ফেলি। এর ফলে বন্যা পরবর্তী যে পুনর্বাসন সেটা আসলে খুব ভালোভাবে ফলোড হয় না, ওয়াইডলি ফলোড হয় না, মিডিয়াও খুব ফলো করে না, অন্যরা অনেক ক্ষেত্রে ফলো করে না। কিন্তু এর ফলে কিন্তু অনেকগুলো রিলেটেড প্রবলেম আছে যেগুলো সরাসরি হয়তো বন্যার ফলে না, কিন্তু বন্যাজনিত কারণে তৈরি হওয়া, এগুলো কিন্তু আমাদের লং টার্ম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অর্থনীতির জন্য, মানুষের জীবনের জন্য। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বন্যার ত্রাণ এখন আপনি বলছিলেন যে ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, আর বিশেষ করে এখন তারুণ্যের এক ধরনের সরাসরি মানে সক্রিয় এবং অনেক বড় আঙ্গিকে অংশগ্রহণটি তাদের রয়েছে এবং তাদের সেই কর্মযজ্ঞের আমরা প্রমাণ দেখতে পাচ্ছি এখানে। তো এটি অনেক বেশি। কিন্তু এই যে আপনি যে কথাটি মাত্র বললেন যে পানি নেমে যাওয়ার পরে আমরা মনে করি যে বন্যা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভোগের একটা বড় অংশ তখন শুরু হয়। দেখা যায় না এর যে মানে বন্যাজনিত ক্ষতটা, কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হলে যেমন আমরা দেখতে পাই আহত পড়ে আছে হাসপাতালে, মানে অনেকগুলো দেখা যায়। এরপরের জিনিসটা আসলে কি পানি চলে গেলে আমরা মনে করি ইটস ওভার, সব ওভার। কিন্তু তখন যে অসুখ বিসুখ হওয়া, ফসল হানি হওয়াতে খাদ্য ঘাটতি পড়া, তারপরে যে শিক্ষার যে ক্ষতি হলো সেটাকে আবার চালু করা, ওই ক্ষেত্রগুলোতে সহযোগিতার জন্য প্রস্তুতির বিষয়ে আপনি কি বলবেন? জি ওইটা তো বটে, এটা তো আমি বললামই যেটা, যে এই বিষয়ে প্রস্তুতির আসলে দরকার আছে এবং প্রস্তুতির জন্য আমরা এইটা যেন আমরা ভুলে না যাই, যে এই এরকম অনেকগুলা বন্যার কিছু তো প্রত্যক্ষ প্রভাব যেটা হলো এই 2-3 দিনে, মানুষের ক্ষতি, মানুষের সাফারিং, ভোগান্তি, খেয়ে না খেয়ে থাকা, জীবনের সঙ্গে লড়াই করা, এটা তো একদম ডিরেক্ট। তারপরে হচ্ছে এর ইমিডিয়েট ইফেক্ট আমরা যেটা দেখবো যে কারো ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা একটা। তারপরে হচ্ছে আরও ইনডিরেক্ট আরেকটা থাকে যে ফসল হানি, স্কুল বন্ধ, এখানে হাসপাতালে হয়তো মেশিন নষ্ট হয়ে গেছে, সেই কিছু রোগ শোক দেখা দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে বন্যাজনিত কারণে কিছু অসুখ বিসুখ দেখা দেয়, সেই জায়গাগুলো। তবে একটা সুবিধার দিক এই সব কিছুর মধ্যে, এই সবগুলোতে আমরা অভিজ্ঞ, কিন্তু যেহেতু বন্যাটা আমরা অনেক বছর দেখেছি, বন্যা আমাদের একটা নিয়মিত প্রাকৃতিক সংকট, ফলে আমরা কিন্তু এতে অভিজ্ঞ, আমাদের যারা কাজ করেন তারা মোটামুটি এই বিষয়ে অভিজ্ঞতাটুকু আছে। আগে অভিজ্ঞতার সঙ্গে যেটা হতো, অভিজ্ঞতা থাকলেও যেহেতু উদ্দেশ্য থাকতো, যেহেতু প্রপার লোকজন হতো না, যেহেতু ত্রাণ আত্মসাৎ করা একটা বিষয় থাকতো, এখন তো আমরা এই সংখ্যাটা আমরা খুব বেশি করছি না। হ্যাঁ, এবং আগে যেহেতু প্রচার না পেলে লোকজন যেতে চাইতো না, তো বন্যা পরবর্তী জিনিসগুলো খুব ভালোভাবে কভার হতো না, যেহেতু এতে খুব বেশি প্রচার পাওয়া যায় না। মানে বন্যার সময় ত্রাণ দিলে যেমন ছবি উঠে পত্রিকায় উঠে যায়, বন্যার পর গিয়ে আপনি কাজ করলে কেউ তো খেয়াল করে না।
এবার যদি এই সংখ্যাটুকু কম, এবার যারা এখন দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে প্রচারমুখিতা বা তাদের মধ্যে রাজনৈতিক উচ্চাভিলাষ বা নিজেদের দেখানোর ব্যাপার তো খুব বেশি নাই, ফলে আসলে সঠিকভাবে কাজগুলো হতে পারে। কিন্তু একই সঙ্গে আমি যেটা বলছি যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটা আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে উচ্ছ্বাস দিয়ে আপনি মানে একটা কী বলা যায় ঐক্য তৈরি করতে পারবেন, উচ্ছ্বাস দিয়ে আপনি ত্রাণ সংগ্রহ করতে পারবেন, কিন্তু তারপরেও একটা অভিজ্ঞ ব্যবস্থাপনা এবং এককেন্দ্রিক ব্যবস্থাপনা দরকার আছে। সেটা কিছু কিছু ঘাটতি আসলে দেখা যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে অনেকগুলো অর্গান ঠিকমতো সঠিকভাবে কাজ করছে না, বা কাজ করার জন্য তাদের ফোর্স করা, এই জায়গাগুলোতে ঘাটতি আছে। বাট আমরা আশা করি বন্যার পানি কমছে, বন্যা সংকটও তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে এটা কমতে শুরু করবে। এর বাইরেও আমরা একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, এখানে বড় হরফে যে কথাগুলো বলা হয়েছে সেটি হচ্ছে যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কিন্তু তার নিচের অংশটি হচ্ছে লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার কিছু অংশে অবনতি। জি, এটা আসলে বন্যা এরকমই। আসলে যখন আপনার পানি তো আসলে সরে, মানে পানি কি হয় যে আপনি এক জায়গায় পানি আসলো, তার পানি ফ্লো হয়, অনেক বেশি ফ্লো হয়, তারপর হচ্ছে পানি আস্তে আস্তে এই জায়গায় কমে, এটা পানি তো আর নাই হয়ে যায় না, সে অন্যদিকে যায়। সাধারণত পানি প্রবাহিত হয়ে সে আরও বড় জলাধারের দিকে যায়, আমাদের এই দিকে প্রবাহিত হয়ে নদীতে যায় বা সাগরে যায়। এখন আস্তে আস্তে এইখান থেকে এই ট্রান্সফার হবে এবং এটা খুব হচ্ছে কয়েক জায়গায়। তো আমরা সেই জায়গাগুলো হচ্ছে, এবং এটা একটা সুবিধার দিক হচ্ছে এখন আর অন্য জায়গায় পানি বাড়লেও এফেক্টটা ওই রকম হবে না, কারণ সবাই কিন্তু এক ধরনের অ্যালার্ট আছে, প্রিপারেশনের মধ্যে আছে। তো আমি আশা করি যে অন্য যে সাথে পানি বাড়ছে সেই জায়গাগুলোর অবস্থা এই ফেনী, পরশুরাম, ফুলগাজীতে যেরকম হলো ওরকম হবে না। আচ্ছা, এই একদিকে মানুষের এই দুর্ভোগের চিত্র, খাদ্যের ঘাটতি এবং খাদ্য না পাওয়া, এরকম সংবাদ, সেই সময় আরেকটি সংবাদ আমাদের সামনে শিরোনাম হয়ে এসেছে, সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়ছে চালের দাম। এটা আসলে খবরটা আমি যেটা দেখিনি, কিন্তু কিছু কিছু আমাদের কাছে খবর আসছে যে প্রথম ধরেন আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশে সব কিছুতে সিন্ডিকেশন ছিল, এবং সিন্ডিকেশনের কারণে অনেক ভালো উদ্যোগ, অনেক চেষ্টা কিন্তু আসলে বিফল হতো। এক ধরনের সিন্ডিকেট করে দাম বাড়িয়ে নেওয়া, বাজারকে জিম্মি করা, ধরেন যে জিনিস 10 টাকায় পাওয়া যায় সিন্ডিকেটের কারণে ওটা 15 টাকা 20 টাকা হয়ে যাওয়া। তারপরে হচ্ছে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। তো আমরা নিজেরা একটা খোঁজখবর করছি আমাদের, যে আগে তো 3 থেকে 4 জায়গায় চাঁদাবাজি চাঁদা দিতে হতো। একটা জিনিস ধরেন রিমোট জায়গায় আছে, পঞ্চগড় থেকে একটা জিনিস ঢাকায় আসছে, স্থানীয় লোকজনকে চাঁদা দিতে হতো, পথে আমাদের পুলিশ, তারপর হচ্ছে পরিবহনওয়ালা, তাদের একটা ব্যাপার ছিল। ফলে এই সব কিছু 4বার 5বার হয়ে কিন্তু ঢাকায় আসার পর আমরা জিনিসটা বন্ধ পেলাম, এবং ভাইস ভার্সা, ঢাকা থেকে যখন অন্য জায়গায় যেত। এখন যেহেতু এদের অনেকেই এখন নিখোঁজ বা এই পরিস্থিতিতে সাহস করছেন না, তাহলে তো জিনিসের দামটা আসলে অনেক কমার কথা, 20% 30% কমে যাওয়ার কথা, কিন্তু নট দ্য কেস। সব ক্ষেত্রে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আসলে হিডেন সিন্ডিকেট এখন প্রকাশ্যে নাই, এবং আপনি দেখবেন সিন্ডিকেটের অনেক ক্ষেত্রে কিন্তু চেহারা বদলাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আগে একরকম লোক ছিলেন, তারা নাই, কিন্তু ওই যে খালি জায়গাটা দখল করার জন্য কিন্তু এক ধরনের তৎপরতা আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি। খবর হচ্ছে, মারামারি হচ্ছে। তো এইটাই যদি হইতে থাকে, তাহলে যে পরিবর্তনের জন্য আসলে আমাদের এই স্বপ্ন, যে পরিবর্তন, ছাত্র জনতার যে মহামিলন, যে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, সেটা আসলে পারবো না। তো সেই জায়গায় আমরা যেতে পারবো না। তো আমি আশা করি যে এই জিনিসগুলো আসলে অ্যাড্রেস করা হবে, এবং সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করলেই মানুষের অনেক সংকট সমাধান হবে। তখন বাজারের মূল্যে একটা ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। মেইন মানুষের কী চায়? মানুষ চায়, প্রথম চায় শান্তিতে থাকতে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। দ্বিতীয় হচ্ছে সে বাজারে গেলে তার যে সীমিত হয় সে অনুযায়ী খাবারটা কিনতে পারবে। বাস, আর এই দুটো হলেই কিন্তু মোটামুটি মানুষের এক ধরনের একটা শান্তিতে ঘুমাবে এবং মোটামুটি পেট ভরে খেতে পারবে। সব মানুষ কিন্তু 90% লোক কিন্তু লাখ লাখ টাকা একে মারতে হবে, তাকে করতে হবে, এই কিন্তু চায় না। কিন্তু যারা একে মারতে হবে, তাকে ধরতে হবে, বানাতে হবে, এদের কারণে এই লোকগুলোর এই যে সামান্য ন্যূনতম চাহিদা আসলে পূরণ হয় না বলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে, এবং সেই ক্ষোভ আস্তে আস্তে জমা হয়ে যে প্রকাশ হয়ে, সেটা কিন্তু এই আমরা গত মাসে সেটা দেখলাম। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আরেকটি শিরোনামের অবতারণা করছি, দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ আহ্বান ফখরুলের। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং একটা খবর আজকের প্রেক্ষিতে। ফখরুল হচ্ছে কাজী জাফর আমাদের একটা স্মরণ সভায় উনি গিয়েছিলেন, গিয়ে কিন্তু, কারণ বিএনপি কিন্তু স্থায়ী কমিটি সবাই একটা বলেছে, প্রথম তারা নির্বাচনের কথা বলছিল, পরে বলছিল যৌক্তিক সময় দেওয়ার কথা, এই ছিল প্রথম।
সেই তুলনায় মির্জা ফখরুল আজকের কথাটা উনি বলছেন যে সংস্কারের বিষয়টা জনপ্রতিনিধিদের মাধ্যমে হওয়া উচিত এবং করা হচ্ছে না, এটা তাদের যে বিএনপির যে অবস্থান এখনটা আমাদের ইন্টারেস্টিং টু সি। এটা আসলে মির্জা ফখরুল যেহেতু মহাসচিব তার অবস্থানই দলের অবস্থান, কিন্তু আমরা দেখবো যে আসলে আগামী 2-3 দিন আসলে ওনারা কী চান, বিএনপি কি সেটা চায় কিনা, চাইলে আসলে এটা বেশ ইন্টারেস্টিং জায়গা হবে, কারণ একটা যৌক্তিক সময় দেওয়ার কথা সবাই বলছে। এত সমন্বয় করে করতে পারি রাজনৈতিক দলগুলোকে অ্যাকাউন্টে নিয়ে, সমন্বয় সংস্কার রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিলিতভাবে আসলে জিনিসটা করতে হবে বলে মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জনাব মোস্তফা মামুন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।